পরের দিন গায়েবানা জানা যায় এবং 17 তারিখে আমার মনে আছে যে ঢাকা ইউনিভার্সিটি হল ভ্যাকেন্ট করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়, ঢাকা ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা করা হয়। এই যে টাইমলাইনটুকু, এই টাইমলাইনটুকুর মধ্যে তখনও পর্যন্ত প্রাইভেট ইউনিভার্সিটি আসলে সেইভাবে কোনো দৃশ্যপটে আসার মতো অবস্থায় ছিল না। আন্দোলনটা হচ্ছিল ঢাকা কেন্দ্রিক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে আন্দোলনগুলো চলতেছিল। তো এই আন্দোলনের সময়টাতে আমি পুরোপুরিভাবে এঙ্গেজ ছিলাম। ওই সময়টুকুতে আন্দোলনে যারা নীতি নির্ধারণের ভূমিকা পালন করছিল, অর্থাৎ সমন্বয়ক, প্রথম সারির সমন্বয়করা এবং সমন্বয়কদের পেছনে থেকে সাদিক খান, ফরহাদ, ওদের যে রোলগুলো ছিল, এবং আমি যেহেতু সাদিকের উত্তরসূরি হওয়ার কারণে আমার তাদের সাথে নিয়মিত যোগাযোগটা ছিল, এই যোগাযোগের মধ্যে আমিও ছিলাম। 17 তারিখে আমার স্পষ্ট মনে আছে যে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়, 6টার মধ্যে হল ভ্যাকেন্ট করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়, আমি বিকাল বেলাতেও পাগলের মতো সাদা দলের শিক্ষক নেতা যারা আছেন কয়েকজনকে ফোন দিয়ে কাইন্ড অফ আই ওয়াজ বেগিং যে স্যার আপনারা নামেন, আপনারা যদি এই ছাত্ররা যারা হল ছেড়ে যেতে চাচ্ছে না, এই আন্দোলনকে যে পর্যায়ে আসছে, এখন আর এটা শুধু কোটার আন্দোলন সীমাবদ্ধ নাই, এখন এটা বিচারের আন্দোলন এবং যারা এই মানে অর্ডার দিয়ে মানুষ খুন করিয়েছে তাদের পতনের আন্দোলনের দিকে যাচ্ছে। তো স্যার আপনারা যদি নামেন তাহলে আপনাদের উপর দিয়ে পুলিশ এই ছাত্রদেরকে হল থেকে জোরপূর্বক বের করার সাহসটা পাবে না। তো আনফরচুনেটলি শুধু শিক্ষক না, আমি সেই সময়টাতে তৎকালীন সময়ের যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি বিএনপি এবং জামাত ইসলাম, তাদের সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সাথেও যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে নেগেটিভ পাই যে না, এখনো এটা আমাদের সরকার বিরোধী আন্দোলন নয়। সো যাই হোক, 17 তারিখে আমি পার্সোনালি ওই সময় খুব ডিজার্টেড অবস্থায় ছিলাম যে শিক্ষকদের, আমি এখন নাম বলতে পারি কিন্তু নাম বললে এটা আলাদা বিতর্ক হবে, আমি নাম বলছি না, কিন্তু ধরে রাখেন যে তারা এখন খুব প্রমিনেন্ট ফিগার, কেউ কেউ ভিসি, প্রভিসি এবং এই লেভেলেও আছে। তো 17 তারিখের পরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একে একে চলে যেতে শুরু করলেন, তারপরে হচ্ছে আমাদের একটা হতাশা নেমে আসলো যে আসলে এই আন্দোলন বুঝি শেষ হয়ে গেল। যে আন্দোলন শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেটাকে নষ্ট করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য ঢাকা ইউনিভার্সিটি থেকে সবাইকে বের করে দেওয়া হলো, সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল সবাইকে। তো এরকম একটি ডিজার্টেড অবস্থায় পরের দিন সকালে আরেকটা আইকনিক দৃশ্য টোটাল সোশ্যাল মিডিয়াতে সয়লাভ হয়ে গেল যে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার যে দৃশ্যটা, এই ভিডিওটা স্পার্ক করে। এবং পরের দিন আমরা কল্পনা করি না যে প্রাইভেট ইউনিভার্সিটি এইভাবে টোটাল ঢাকা শহর জুড়ে প্রত্যেকটা জায়গাতে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা নেমে আসবে। এইটা হচ্ছে জুলাইয়ের গণ অভ্যুত্থানের আরেকটা টার্নিং পয়েন্ট। এবং আমি নিজে ওই সময় নতুন বাজার, বাড্ডা, এই জায়গাতে আবেগের সাথে নেমে যায় ছাত্র শিক্ষার্থী সবার, মানে ছাত্ররা যারা নাম ছিল তাদের সাথে। আমি তো তখন আসলে ছাত্র না শিক্ষক সেই জিনিসটা ডেফিনেশনে আসে নাই, আমি তখন শিক্ষার্থী মনে করতেছি। এবং তার কিছুদিন আগে আসলে আমি ছাত্র রাজনীতি থেকে সরে আসি। সো এই নামে এবং দুপুরের পরে বিকালের দিকে খবর পাই যে আমার ইউনিভার্সিটির শিক্ষার্থী ইরফান ভুইয়া, সিএসি ডিপার্টমেন্টের, তার শহীদ হওয়ার খবরটা আসে। এবং আমি ওই সময় যখন ফেসবুকে এটা দিই যে আমার ছাত্র শহীদ হয়ে গিয়েছে, তো এইটা তখন ওই নতুন বাজার এলাকার আমাদের যে ইউআই এবং অন্যান্য যে ইউনিভার্সিটি গুলো আছে সেখানে আরেকটা নতুন স্পার্ক করে। পরের দিন শুক্রবার ছিল 19 তারিখ, শুক্রবারেও আরেকটা বিস্ফোরণ দেখি প্রাইভেট ইউনিভার্সিটিতে। তো এই আন্দোলনের এই যে মানে টার্নিং পয়েন্টের একটা বড় টার্নিং পয়েন্ট ছিল 18-19 তারিখে প্রাইভেট ইউনিভার্সিটির একদম সাধারণ শিক্ষার্থী, যাদের কোনো রাজনৈতিক দলের সাথে সেই অর্থে সম্পৃক্ততা নাই, যারা কখনো ওপেনলি রাজনৈতিক কর্মসূচিতে থাকে না, রাজনীতি করে না, তাদের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ। যাই হোক, আমরা পরবর্তীতে আগস্টের 5 তারিখ পর্যন্ত এই আন্দোলনের ফলাফল পর্যন্ত
সারা বাংলাদেশে একটা স্বতঃস্ফূর্ত ঐক্যবদ্ধতা, একটা একতা আমরা দেখেছি, যেখানে শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ের পর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী নয়, বরং তারপরে মাদ্রাসার শিক্ষার্থী, এরপরে এটি শুধু শিক্ষার্থীর মধ্যে আবদ্ধ থাকে না, এটি একেবারে সাধারণ রিক্সাওয়ালা থেকে শুরু করে সবজি বিক্রেতা এবং আমরা যাদেরকে কিশোর গ্যাং বলি তাদের থেকে শুরু করে একদম সাধারণ শ্রেণী পেশা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন, গার্ডিয়ান, অভিভাবক সবাই এই আন্দোলনে নেমে আসে এবং আমরা একটি অভূতপূর্ব গণ অভ্যুত্থান লক্ষ্য করি।